এই সবার বাকি এক্সাম কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, হয়েছে স্যার, মোটামুটি ভালোই হয়েছে, খারাপ না। আচ্ছা, যাক ভালো। আইসিটি এর গাইবি। ভালো হওয়া লাগবে, হ্যাঁ। জি স্যার। ইনশাআল্লাহ স্যার, আমাদের এই একদম। এই সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। জি অবশ্যই স্যার, স্যার। দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা আচ্ছা। তো আমরা হচ্ছে প্রথম অধ্যায় থেকে একটু মনে করো, প্রথম থেকে একটু তোমাদের ডিসকাস করে দিই তোমার সাথে, হ্যাঁ। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে বলবো মাঝে থামাই দিয়ে, ঠিক আছে? আচ্ছা, আর আমি এখানে জি স্যার। অনেক টপিক বাদ দিয়েছি, হ্যাঁ। তো সেই টপিক গুলো আসার মানে কম, তারপর এগুলো আগে কমপ্লিট করবে তোমরা, ঠিক আছে? এগুলো কমপ্লিট করার পরে যদি সময় থাকে সেক্ষেত্রে সেইগুলো দেখবে তোমরা। হুম, আচ্ছা। তো প্রথম অধ্যায় থেকে দেখো, স্লাইড প্রথম অধ্যায়ে হচ্ছে এই টপিক গুলো আছে। প্রথম হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, হ্যাঁ। তো ভার্চুয়াল রিয়েলিটি আমরা হচ্ছে প্রত্যেকটা টপিক একটু উদাহরণ দিয়ে শুনবো আর কি, হ্যাঁ। জাস্ট শুনে যাবো, কারণ এখন ডিটেইলে পড়ার সময়ও নাই আর সুযোগও নয় আর কি, হ্যাঁ। তো ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে যেটার মাধ্যমে মনে করো, ভার্চুয়াল রিয়েলিটি, হ্যাঁ, যে কৃত্রিম যে পরিবেশ তৈরি করা একটা, হ্যাঁ। তো মনে করো আমরা যদি বাস্তবে কেউ ড্রাইভিং শিখতে চাই, তাইলে মনে করো তুমি ড্রাইভিং জানো না, হ্যাঁ। মনে করো অঙ্কন ড্রাইভিং জানে না, মেহেরপুরে গেছে ড্রাইভিং শিখতে। তো ও যদি ড্রাইভিং শিখতে যায় রাস্তায়, তাহলে কি করতে পারো? অ্যাক্সিডেন্ট ঘটাই দিতে পারে না একটা? এই জি জন্য স্যার। মনে করো ভার্চুয়াল রিয়েলিটি এমন একটা পরিবেশ যেখানে হচ্ছে মনে করো সবকিছু রিয়েল রিয়েল মনে হবে, কিন্তু আসলে রিয়েল না। তো এরকম একটা বিষয়। তো এই ক্ষেত্রে ওই যে ড্রাইভিং শেখা যায় বা অন্যান্য যে অপারেশন গুলা, সেগুলো প্র্যাকটিস করা যায়, ঠিক আছে? তো তারপরে হচ্ছে দেখো বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স কি আমরা সবাই জানি, ফিঙ্গারপ্রিন্ট বা ফেস রেকগনিশন, হ্যাঁ। তারপরে দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ। আচ্ছা, বায়োমেট্রিক থেকে কিরকম কোশ্চেন হবে আমি বলে দিই, হ্যাঁ। বায়োমেট্রিক খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। তো বায়োমেট্রিক থেকে মনে করা হবে যে একজন মানুষ দিয়ে হতে পারে যে রুমে প্রবেশের সময় ফিঙ্গারপ্রিন্ট দিল বা আইটিসি স্ক্যান করলো, চোখ স্ক্যান করলো, করার ফলে কি দরজা খুলে গেল, বা কেউ একজন অ্যাটেন্ডেন্স দিতে গেলে তার ফিঙ্গার প্রেস করলো, তার অ্যাটেন্ডেন্স হয়ে গেল। এই টাইপের কোশ্চেন বায়োমেট্রিক থেকে বেশি আসে, হ্যাঁ। তারপরে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ হচ্ছে আমাদের জিন নিয়ে কিছু ইঞ্জিনিয়ারিং করতে হবে, হ্যাঁ। মানে জিনের মানে গবেষণা করতে হবে, জিন গবেষণা করতে হবে, হ্যাঁ। মনে করো আমাদের দেশে হচ্ছে ধান নিয়ে গবেষণা হয়, বা অন্য আরো কিছু আছে, যেমন মাছ নিয়ে গবেষণা হয়। তো এই গবেষণাগুলো উদ্দীপক এরকম কিছু হয়তো থাকবে যে ধান নিয়ে একজন গবেষক গবেষণা করছে, বা আহ, মাছ নিয়ে গবেষণা করছে, বা মনে করো একজন মানুষ মানে একটা একটা আজব ধরনের একটা মনে করো আহ প্রাণী পাইছে, হ্যাঁ। তো সেই প্রাণী নিয়ে মনে করো গবেষণা শুরু করছে যে এইটার আদি নিবাস কোথায়, বা এর মানে পূর্ব পূর্ব প্রজন্ম কারা, হ্যাঁ। তো এইরকম টাইপের কোনো কথা যদি উদ্দীপকে থাকে, সেক্ষেত্রে তোমরা বুঝবা যে এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। মানে গবেষণা ধর্মী যদি কোনো কিছু থাকে এবং সেটা জিন রিলেটেড হইতে হবে। হাসিব, কিছু বলবা? আচ্ছা, তারপরে দেখো ক্রায়ো সার্জারি, হ্যাঁ। ক্রায়ো সার্জারি কি আমরা সবাই জানি যে অত্যন্ত শীতল তাপমাত্রায় যে অপারেশন বা সার্জারি গুলো করা স্যার, হয় সেগুলো, হ্যাঁ। প্রথম অধ্যায় থেকে কিরকম প্রশ্ন আসতে পারে মানে? আমি তো সেটাই বলছি আর এতক্ষণ। এটা তো বলছে ঠিক পাগল হয়ে গেছে। ওইটা বলছে ঠিক আছে, কিন্তু মনে করেন যে কয় সেট আসতে পারে এরকম একটা আচ্ছা, হ্যাঁ, আপনাকে সেটা সেটা জিজ্ঞেস বলবো, করতে পরে হবে। বলবো, হ্যাঁ, শেষ করি তারপর বলবো, হ্যাঁ। তারপরে মনে করো, এই শোনো, আজকের স্যার এই একটা যে প্রশ্ন আছে। খুব খুব বেশি হবে না, হ্যাঁ, আধা স্যার ঘন্টা হয়তো শেষ হবে। তারপর স্যার আমি একটা প্রশ্ন তোমাদের আছে। বলে দিব যে ক অধ্যায় থেকে কোনটা হইতে স্যার কয়টা হইতে পারে, এবং তোমরা কিভাবে লিখবা। কমন না আসলেও লেখার উপায় আছে, হ্যাঁ। এবং সেই লেখাতে তোমরা ফুল মার্কও পাইতে পারো, সেরকম উপায় আমি বলবো, ঠিক আছে? তোমরা একটু ধৈর্য ধরে শোনো। আচ্ছা, তো এখানে দেখো তো, তারপর হচ্ছে ক্রায়ো সার্জারি। ক্রায়ো সার্জারি হচ্ছে অত্যন্ত শীত তাপমাত্রায় যে সার্জারি গুলো করা হয়, যেমন ক্যান্সারের কোষ নির্মূল করতে বা এরকম কোনো কিছু করতে। তো শীতল তাপমাত্রা জাতীয় এরকম কোনো কিছু থাকলে সেই টপিক মনে করো তোমার বইতে একটাই আছে, ঠিক আছে? সেটা হচ্ছে ক্রায়ো সার্জারি। তো ক্রায়ো সার্জারি, তারপরে আছে কি, তারপরে হচ্ছে আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স। তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি তোমরা সবাই জানো, ওই যে চ্যাট জিপিটি, হ্যাঁ। এই টাইপের কোশ্চেন তো আসতে পারে, হ্যাঁ। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন মনে করো একটা হট টপিক, ঠিক আছে? পুরো পৃথিবীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ চলছে। তো এই টপিকটা নিয়ে কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি।
তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে হচ্ছে মনে করো তুমি হচ্ছে গাড়ি গাড়ি চড়ছো, ঠিক আছে, বা গাড়িতে উঠছো, এখন গাড়িতে ড্রাইভার নাই। তো এরকম কোনো কোশ্চেন যদি থাকে, সেক্ষেত্রে তোমরা বুঝবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে যেখানে মনে করো তোমার বুদ্ধিমত্তা খাটাইতে হবে। হ্যাঁ, যেমন গাড়িতে তো বুদ্ধিমত্তা খাটাইতে হয়, ঠিক আছে। এখানে একটু টুইস্ট আছে একটা জায়গা, আমি তোমাদের ক্লিয়ার করি। যেমন মনে করো গাড়ির ড্রাইভার তো বুদ্ধিমত্তা খাটাই কাজ করতে হয়, যে এরপরে আমাকে ডানে যাইতে হবে, বা সামনে কেউ আসলে আমাকে ব্রেক চাপতে হবে, ঠিক আছে। এগুলো তো আমাদের মানে মানে বুদ্ধিমত্তার অন্তর্গত, ঠিক আছে, বুদ্ধি খাটাই কাজ করতে হয়। হ্যাঁ, কিন্তু মনে করো যে তুমি মনে করো প্রিন্ট করছো, ঠিক আছে, মানে কোনো কিছু মনে করো প্রিন্ট করবা, বা কোন একটা কাজ করবা, যে যে কাজটা শুধু ওই কাজটাই করতে হবে, তোমার কোনো বুদ্ধিমত্তা খাটানোর প্রয়োজন নাই, ঠিক আছে। যেমন মনে করো তোমাকে মাটি খুঁড়তে হবে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা অনেক সময় এই যে ক্রেন ইউজ করি মাটি তোলার জন্য। তো এইগুলো কিন্তু আবার রোবোটিক্স এর অন্তর্গত। হ্যাঁ, তো রোবোটিক্স আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে একটা পার্থক্য তো মানে খুব সুন্দর পার্থক্য আছে, এটা তোমাদের আগে বুঝতে হবে। হ্যাঁ, নাহলে তোমরা হচ্ছে কোশ্চেনে দেখা বলে গুলাই ফেলবা যে এটা রোবোটিক্স নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যেখানে তোমরা বুঝবা যে এখানে বুদ্ধি খাটায় কাজ করতে হবে, সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর যদি দেখো যে বুদ্ধি খাটানোর প্রয়োজন নয়, শুধু মেশিন দিয়ে কাজ করলেই হচ্ছে, সেটা হচ্ছে রোবোটিক্স। কিন্তু মেশিন যদি বুদ্ধি খাটায় কাজ করে, সেটা আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে। তো তারপরে দেখো বায়ো ইনফরমেটিক্স। এখন বায়ো ইনফরমেটিক্স আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এইটা নিয়ে তোমাদের অনেক সময় কনফিউশন তৈরি হইতে পারে। হ্যাঁ, বায়ো ইনফরমেটিক্স হচ্ছে মনে করো এই যে একজন মার্ডার হয়েছে, আমি তোমাদের একটা এক্সাম্পল দিই। মনে করো একজন মার্ডার হয়েছে, এখন তার ডিটেল তোমরা কিভাবে পাবে? এখন তার ডিটেল তো তোমরা ওই যে বায়োমেট্রিক থেকে পাবা, যে তার ফিঙ্গারপ্রিন্ট নিবা বা ফেসিয়াল রিকগনিশন নিবা, নিয়ে পাবা। কিন্তু এই যে উপাত্তগুলা, তথ্যগুলা, হ্যাঁ, এই যে ফিঙ্গারপ্রিন্টের যে ডেটা বা ফেসিয়াল রিকগনিশনের যে ডেটা, এই ডেটাগুলোর থেকে যে ইনফরমেশন তৈরি হয়, এইগুলো হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। তো বায়োমেট্রিক আর বায়ো ইনফরমেটিক্স যেই টপিকটা আসুক না কেন, তোমরা উত্তরে দুইটাই উল্লেখ করবা, ঠিক আছে। যে বায়োমেট্রিক্স হচ্ছে একটা পদ্ধতি, এবং বায়ো ইনফরমেটিক্স হচ্ছে বায়োমেট্রিক থেকে মানে উদ্ধার করা যে তথ্য, ঠিক আছে, বায়োমেট্রিক থেকে পাওয়া যে তথ্য, এগুলো হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে হচ্ছে ন্যানো টেকনোলজি। এটা হচ্ছে মনে করো যে 10⁻⁹ ন্যানোমিটার। স্যার স্যার হ্যাঁ, হ্যাঁ, স্যার হ্যাঁ, বলছি বায়ো ইনফরমেটিক্স হচ্ছে পরীক্ষা নিরীক্ষার একটা পদ্ধতি না? হ্যাঁ, অবশ্যই পদ্ধতি। হ্যাঁ, কিন্তু কিন্তু বিষয় হচ্ছে কি, এই যে বায়ো ইনফরমেটিক্স হচ্ছে তোমার ওই যে বায়োমেট্রিক্স এর যে ইনফরমেশন, হ্যাঁ, যেমন তোমার ফিঙ্গারপ্রিন্ট তো বায়োমেট্রিক, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট থেকে যে প্রাপ্ত হুম। তথ্য, সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। মানে ইনফরমেশন থাকবে ইনফরমেটিক্স এর মধ্যে, বুঝতে পারছো? আর আর জি বায়োমেট্রিকের শুধু স্যার। ডেটাটা থাকবে। বায়োমেট্রিক সলিড, হ্যাঁ, বায়োমেট্রিক্স এর সলিড। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে ন্যানো টেকনোলজি। এটা হচ্ছে ওই যে 10⁻⁹ ন্যানোমিটার আকারের বস্তু নিয়ে গঠিত যেই সব টেকনোলজি। হ্যাঁ, তো তোমরা যারা ওই যে মার্ভেলের আয়রন ম্যান দেখছো, আয়রন ম্যানের যে স্যুট আছে, এক সময় যে সুইচ চাপলেই একটা স্যুট মানে হয়ে যায় অটোমেটিক, ঠিক আছে। তো মনে করো এইগুলো হচ্ছে ন্যানো টেকনোলজি দিয়ে তৈরি। তো এই ক্ষেত্রে মনে করো খুব ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি এই মানে তৈরি পদার্থ দিয়ে তৈরি আর কি, বা ন্যানো টেকনোলজি। হ্যাঁ, সেটার আকার হচ্ছে 10⁻⁹ ন্যানোমিটার দিতে হবে। তো ন্যানোমিটার এই যে আকারটা তোমাদের মনে রাখতে হবে যদি ন্যানো টেকনোলজি থেকে কোনো কোশ্চেন আসে, ঠিক আছে। তো প্রথম অধ্যায় থেকে এই টপিক গুলো আমি নির্ধারণ করছি। হ্যাঁ, তোমাদের আমি টেস্ট পেপার দেখছি বা বিগত সালে কোশ্চেন গুলো ধারা দেখছি, ধারা দেখে মনে হয়েছে যে এবার হয়তো এই টপিক গুলো থেকে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার এমসিকিউ কি এর ভিতর থেকে আসবে? এমসিকিউ তো আসলে কোনো নির্দিষ্ট ইয়া নাই। হ্যাঁ, এমসিকিউ তো পুরো সব জায়গা থেকে আসতে পারে। এমসিকিউ পুরো বই থেকে আসবে, সিলেবাস অনুযায়ী পুরো বই থেকে হ্যাঁ, আসবে। মনে করো এমসিকিউ এর জন্য তো এরকম না যে এই টপিক থেকে আসবে, এই টপিক থেকে আসবে না, যে গত বছর এই টপিক থেকে আসছে তার মানে এবছর আসবে না, এরকম কিছু না। কারণ এমসিকিউ সব জায়গা থেকে আসবে। হ্যাঁ, ওইটা ঢালাও পাবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে প্রথম অধ্যায় থেকে গেল। আর এবার আসে দ্বিতীয় অধ্যায়। তো দ্বিতীয় অধ্যায় হচ্ছে এই টপিক গুলো আমি সিলেক্ট করছি। দেখো, প্রথম হচ্ছে ব্যান্ডউইথ। হ্যাঁ, তো আমরা মনে করো এই যে যারা ওয়াইফাই ইউজ করি বা ইন্টারনেট ইউজ করি, তাদের অনেক সময় বলি যে এই স্পিড কত, মনে করো কিছু একটা ডাউনলোড করছি, তো স্পিড তো দেখায় যে 1 Mbps 2 Mbps। হ্যাঁ, এই যে ডেটার যে স্পিড, এইটাই হচ্ছে ব্যান্ডউইথ, ঠিক আছে। তো ব্যান্ডউইথের যে এই যে প্রকারভেদ আছে দেখবা তোমরা বইতে। হ্যাঁ, তোমাদের কাছে বই থাকলে বুঝতে পারতা যে বিভিন্ন নেটওয়ার্কে, যেমন ওয়াইফাই এর একটা রেঞ্জ আছে স্পিডের, তারপর ওয়াই ম্যাক্স এর একটা রেঞ্জ আছে স্পিডের, হ্যাঁ, ব্লুটুথের একটা রেঞ্জ আছে স্পিডের। তো স্পিডের মানে স্পিড মানে ইন্টারনেটের যে স্পিড, এইগুলোই হচ্ছে তোমার বায়ো এই কি ব্যান্ডউইথ, ঠিক আছে। তো তারপরে হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক।
তো কম্পিউটার নেটওয়ার্ক তো অনেক ধরনের হয়, তোমরা জানো, তাই না? আচ্ছা, আমি এখানে লিখছি কি না? হ্যাঁ, এখানে আছে। এটা কি দেখতে পাচ্ছ সবাই স্ক্রিন, তাই তো? জি স্যার। আচ্ছা। জি স্যার, দেখা যায়। আচ্ছা, রাসেল কি জয়েন আছে? রাসেল? আচ্ছা, রাসেল। নেই স্যার। আচ্ছা, ঠিক আছে, আমি অ্যাডমিট করছি। রাসেল আসছো? জি স্যার স্যার। রাসেল নেই। না, এই যে আসছে তো, আসছে। হ্যাঁ আছে। হ্যাঁ, ও ও মনে হয় বাইরে চলে গেছিল, তাই না? জি স্যার, আচ্ছা, বাইরে ঠিক চলে আছে, গেছিলাম। সমস্যা নেই। আচ্ছা, তো এইগুলো হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক, হ্যাঁ, নেটওয়ার্কের টাইপ। তো এখানে দেখো, এই যে আমাদের বইতে টোটাল 5 ধরনের নেটওয়ার্কের টাইপ আছে, হ্যাঁ। কি 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 আছে? যে ল্যান, ম্যান, ক্যান, ওয়ান বা আর প্যান, হ্যাঁ। তো এই 5 ধরনের টাইপ আছে, তোমাদের বইতে একটা টেবিল আছে দেখবা, এইগুলার, ল্যান, ম্যান, ক্যান, প্যান, ওয়ান, ঠিক আছে? তো ওই টেবিলটা তোমরা যদি পড়তে পারো, তাহলে এই টাইপ এর মধ্য থেকে যে কোশ্চেন গুলো আসবে, তাহলে সব পারবে। ওর ওই টেবিলের বাইরে আর কিছু পড়ার দরকার নেই, হ্যাঁ, নেটওয়ার্কের টাইপ থেকে। যে এই যে সব থেকে ছোট হচ্ছে কি, ছোট ছোট হচ্ছে প্যান, সেটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। যেমন হচ্ছে তোমাদের হটস্পট, হটস্পট দিয়ে তোমরা কি একটা নেটওয়ার্ক তৈরি করতে পারো না? ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি করতে পারো ইনস্ট্যান্ট, কোনো একটা যে কোনো জায়গায়। তারপরে কি, যে ল্যান, ল্যান হচ্ছে মনে করো কোনো একটা রুম, নির্দিষ্ট রুমে যদি করতে চাও, ঠিক আছে, সেটা হচ্ছে ল্যান হবে। আবার মনে করো ওই যে ম্যান, ম্যান কি, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এটা হচ্ছে মনে করো কোনো একটা সিটি জুড়ে, যে 10 কিলোমিটার রেডিয়াসের একটা সিটি নিয়ে তোমরা করবা। তারপর কি, ওয়ান, ওয়ান হচ্ছে একটা মনে করো দেশ হইতে পারে বা বিভাগ হইতে পারে বা জেলা হইতে পারে, ঠিক আছে, এরকম। মানে ওয়ান হচ্ছে সব থেকে বড় আর কি, হ্যাঁ, এর মধ্যে। আর এর মধ্যে হচ্ছে, হ্যাঁ, এর মধ্যে দেখো ক্যান বাদ গেছে, হ্যাঁ, CAN তোমাদের বলছে যেটা আছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, হ্যাঁ। তো ওইটা হচ্ছে তোমার ওই যে ল্যান আর ম্যানের মাঝামাঝি, হ্যাঁ, যে ল্যানের থেকে বড় আর ম্যানের থেকে ছোট। কারণ ক্যাম্পাস কি, ক্যাম্পাস মনে করো আমাদের সন্ধানী কলেজ, এই কলেজটা একটা ক্যাম্পাস, এই ক্যাম্পাসে আমরা পুরো একটা নেটওয়ার্কের আওতায় আনি। তাহলে কি, তাইলে মনে করো এটা হবে ক্যান। তো মনে করো স্যার এটা এরকম। আরেকবার বলেন। আচ্ছা, তো আমি প্রথম থেকে একটু বলি। মনে করো তোমার উদ্দীপক আসছে এরকম যে তোমার একটা ফ্রেন্ড তোমার কাছ থেকে একটু ডেটা চাচ্ছে, যে আমি একটু ফেসবুক ব্রাউজ করব বা কোনো একটা ইম্পর্টেন্ট কাজ করব, তুমি আমাকে একটু ডেটা শেয়ার করো। সেক্ষেত্রে তুমি হটস্পট ইউজ করলা। সে এক্ষেত্রে মনে করো উদ্দীপকে এটা দেওয়া থাকলো। সেক্ষেত্রে তোমার কি, তোমার বুঝতে হবে যে এটা হচ্ছে প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। যে আমার ফ্রেন্ডস আছে, যে কোনো জায়গায় আমি এটা তৈরি করতে পারি, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তারপরে মনে করো ল্যান। তো মনে করো এরকম বলছে যে তোমাদের একটা কম্পিউটার ল্যাব আছে বা একটা রুম আছে, সেই রুমের প্রত্যেকটা পিসি কে তুমি একটা কম্পিউটারের আওতায় আনতে যাচ্ছ বা একটা নেটওয়ার্কের আওতায় আনতে যাচ্ছ, ঠিক আছে? সেক্ষেত্রে সেটা হবে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, হ্যাঁ। তো এটা হচ্ছে রুম বা মনে করো একটা ফ্লোর, মানে একটা ফ্লোরেতে অনেকগুলো রুম থাকে, তো এরকম হতে পারে। তারপরে আসে হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। এখন যদি বলে যে তোমাদের একটা কলেজ, তোমাদের কলেজে হচ্ছে পুরো কলেজকে তোমরা একটা নেটওয়ার্কের আওতায় আনতে যাচ্ছ, ঠিক আছে? তো কলেজ তো একটা ক্যাম্পাস, সেই ক্যাম্পাসটা কি, তাহলে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক মধ্যে পড়বে, CAN বা ক্যান। তো এর থেকে বড় যেটা, সেটা হচ্ছে যে ম্যান, মেট্রোপলিটন এরিয়া। এখন যদি বলে যে তোমাকে পুরা গাংনী থানা বা গাংনী পৌরসভার অন্তর্গত পুরো অঞ্চলটাকে একটা নেটওয়ার্কের আওতায় আনতে হবে, সেক্ষেত্রে তোমার বুঝতে হবে যে ওটা হচ্ছে ম্যান। তারপরে যদি বলে যে এই যে তোমাদের পুরো মেহেরপুর জেলা বা হচ্ছে খুলনা বিভাগ একটা নেটওয়ার্কের আওতায় আনতে হবে, সেক্ষেত্রে তোমরা বুঝবা যে সেটা হচ্ছে ওয়ান, হ্যাঁ। তো এইগুলো যদি বুঝতে পারো, সেক্ষেত্রে তোমাদের অবশ্যই উল্লেখ করতে হবে যে এতে নেটওয়ার্কের রেঞ্জ কতটুকু। যেমন প্যানের রেঞ্জ কতটুকু, যে প্যানের রেঞ্জ হচ্ছে অ্যারাউন্ড পার্সন, মানে কি তোমার আশপাশ জুড়ে, মানে খুব বেশি দূর না, হয়তো 100 মিটার এরকম, হ্যাঁ, বা তার থেকে কম, হ্যাঁ। 100 মিটার একটু বেশি হয়ে যায়। তারপর দেখো লোকাল এরিয়া নেটওয়ার্ক, এর এর রেঞ্জ কত, এর রেঞ্জ হচ্ছে যে 10 মিটার থেকে 1 কিলোমিটার, হ্যাঁ, এগুলো তোমাদের বইতে আছে। তারপরে মনে করো আছে হচ্ছে কি, ক্যান, ক্যান হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। এটাও এই যে এরিয়াটা তোমার মানে বইতে দেওয়া আছে আর কি, হ্যাঁ। তো তোমাদের রেঞ্জটা আসলে বুঝতে হবে যে কোন নেটওয়ার্কের রেঞ্জ কতটুকু, হ্যাঁ। সেক্ষেত্রে তোমরা আরো, মানে তোমরা যদি এই তথ্যগুলো আনসারের মধ্যে দিতে পারো, তাহলে মনে করো যিনি খাতা দেখবেন তিনি বুঝবেন যে তুমি একটু জেনে শুনে লিখছো বা তুমি একটু জানো, হ্যাঁ। তো সেক্ষেত্রে হচ্ছে তোমার মানে পরের যেই কোশ্চেন গুলো লিখবা, সেই কোশ্চেন গুলো তোমার আনসার মানে মার্ক অটোমেটিক বেড়ে যাবে, ঠিক আছে? তো এই জন্য চেষ্টা করো প্রথম প্রথম যে কোশ্চেনটার আনসার দিবা, হ্যাঁ, প্রথম যে দুই একটা কোশ্চেন আনসার দিবা, সেটা যেন একদম পুরোপুরি কমন থাকে, হ্যাঁ, এবং সেখানে যেন কোনো ভুল না হয়, কোনো লেখায় কাটাছেঁড়া না হয়। যদি সেটা তোমরা যদি 3 অধ্যায় থেকে কোনো একটা কোশ্চেন হুবহু কমন পেয়ে যাও, হ্যাঁ, তাহলে সেইটা আগে করবা। তাইলে হবে কি, তাইলে মনে করো গতে 3-এ তো 3ই পাবা, ঘতে 4-এ 4 পাবা। এখন এক প্রথম কোশ্চেনে তোমরা যদি 10-এ 10 পেয়ে যাও, টিচার যে খাতা দেখবে সে বুঝবে যে তুমি আর ভালো স্টুডেন্ট, হ্যাঁ, তুমি ভালো পারো।
তোমার পরের কোশ্চেন গুলো মানে মার্ক অটোমেটিক বেড়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা আনসার দিবা। তো নেটওয়ার্ক, কম্পিউটার নেটওয়ার্কের টাইপ হচ্ছে এইগুলাই। তো দ্বিতীয় অধ্যায় তারপর আর কি ছিল? আর ছিল হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। তো ডেটা ট্রান্সমিশন মোডে আমরা দেখি কি কি আছে। এখানে দেখো আছে হচ্ছে কি, আমরা বইতে এই তিন ধরনের দেখে থাকি, হ্যাঁ, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট। তো ইউনিকাস্টটা বিষয়টা বলি। ইউনিকাস্ট হচ্ছে মনে করো তুমি হচ্ছে শুধু পাঠাইতে পারবা, হ্যাঁ, কোনো রিসিভ করতে পারবা না, কিছুই রিসিভ করতে পারবা না। তো সেক্ষেত্রে কি পাঠাইতে পারবা এট এ টাইম, সেটা কি হইতে পারে? সেটা মনে করো ওই যে পুলিশে ইউজ করে কি ওয়াকি টকি, তাই না? সেখানে তুমি শুধু পাঠাইতে পারো, একই সময় কিন্তু রিসিভ করতে পারো না, ঠিক আছে? হাফ ডুপ্লেক্স মোড এটা। হ্যাঁ, হাফ ডুপ্লেক্স মোড, এক্স্যাক্টলি, হ্যাঁ। তো এটা হচ্ছে ইউনিকাস্ট। মাল্টিকাস্ট কি? মাল্টিকাস্ট মনে করো তোমরা হচ্ছে এই যে এখন অলরেডি 18 জন জয়েন করছো। এখন 18 জন, তোমাদের তো ক্লাসে মনে করো এই যে 100 জন আছে, হ্যাঁ, কিন্তু তোমাদের 18 জনকে মনে করো আমি লিঙ্ক দিছি বা 19 জনকে এই লিঙ্কটা দিছি, হ্যাঁ। লিঙ্ক দিয়ে তোমাদের কি একটা মাল্টিপল পার্সনকে আমি অ্যাড করছি একটা গ্রুপে। তো এটা হচ্ছে মাল্টিকাস্ট, যে কিছু আমার নির্দিষ্ট সংখ্যক কিছু মানুষ বা ক্লায়েন্ট নিয়ে যেই মানে নেটওয়ার্কটা তৈরি হয় বা নেটওয়ার্ক মোডটা তৈরি হয়, সেটা হচ্ছে মাল্টিকাস্ট। আর ব্রডকাস্ট হচ্ছে টিভি, টিভি বা রেডিও, হ্যাঁ। তো টিভিতে আমি ছেড়ে দিলাম, টিভির সামনে যেই বসবে সেই শুনতে পাবে আর কি, হ্যাঁ? এটা কোনো বাধা ধরার নিয়ম নাই। এটা হচ্ছে ব্রডকাস্ট। এটা ওই যে যে টিভিতে যে খবর প্রচারিত হয় বা যেই অনুষ্ঠানগুলো প্রচারিত হয় সেগুলো হচ্ছে ব্রডকাস্টিং বলা হয়, এই জন্য তোমরা হয়তো শুনছো আর কি, হ্যাঁ? তো এদিকে দেখো আরো তিনটা মোড আছে, হ্যাঁ, সেটা সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স হতে তুমি শুধু পাঠাইতে পারবা, তুমি কিছু রিসিভ করতে পারবা না, ঠিক আছে? মানে একমুখী প্রক্রিয়া। আর হাফ ডুপ্লেক্স হচ্ছে তোমরা এট এ টাইম মানে একই সাথে আনা নেওয়া করতে পারবে না, হ্যাঁ। হয় পাঠাবা, নাইলে রিসিভ করবা, হ্যাঁ। মনে করো ওই যে ওয়াকি টকি নূর যেটা বলতো, হ্যাঁ, যে আমি যখন কথা বলি তখন কিন্তু অপর প্রান্তের মানুষটা কোনো কথা বলতে পারে না, হ্যাঁ, আমার কথা শেষ না হওয়া পর্যন্ত। আমি যখন কথা শেষ করি তখন অপর প্রান্তের মানুষটা শুরু করে, হ্যাঁ। বা আমি যে ওয়াকি টকি কিন্তু অনেক সময় বলে, হ্যাঁ, যে ওভার, কথা শেষে একটা কথা বলে ওভার, হ্যাঁ। তো এটার মাধ্যমে ওয়াকিটকে বুঝে যে এর কথা শেষ, এবার ওর কথা শুরু হবে, হ্যাঁ? এরকম একটা বিষয়। আর ফুল ডুপ্লেক্স হচ্ছে মোবাইল ফোনের যে কথা, যে একই সময় আমরা যে গ্যাঞ্জাম শুরু করে দিতে পারি, হ্যাঁ, যে আমিও কথা বলবো তুমিও কথা বলবা, কেউ বুঝবে না, এরকম বিষয়। তো এটা হচ্ছে তোমার ডেটা ট্রান্সমিশন মোড যেগুলা ছিল, হ্যাঁ? তারপরে আর কি আছে দেখি। তারপর হচ্ছে অপটিক্যাল মেথড, হ্যাঁ। অপটিক্যাল মেথড এটা হচ্ছে বেশ ইম্পর্টেন্ট, কারণ অপটিক্যাল মেথড এই যে বর্তমানে দেখো প্রত্যেকটা নেটওয়ার্কে বা প্রত্যেক আমরা যে যে সকল নেটওয়ার্ক ইউজ করি, ওয়াইফাই ইউজ করি বা ব্রডব্যান্ড ইউজ করি, সব ক্ষেত্রে কিন্তু এই যে অপটিক্যাল ফাইবার তারের ইউজ চলে আসছে, হ্যাঁ? তো এই ক্ষেত্রে যে অপটিক্যাল ফাইবার যে গঠনগুলো আছে, যেমন কোর, ক্লাডিং, জ্যাকেট, অপটিক্যাল ফাইবার এবং যে কোয়াক্সিয়াল কেবল, হ্যাঁ, এই দুইটা কেবলের তোমরা ওই যে বৈশিষ্ট্যগুলো যেগুলো বইতে আছে, এই দুইটা কেবল নিয়ে পড়বা আর কি, হ্যাঁ। যে কোয়াক্সিয়াল কেবলের ওই যে কোর, ক্লাডিং, জ্যাকেটের ব্যাসার্ধ বা এগুলোর কাজ কি বা কি দিয়ে তৈরি, এগুলো থেকে এমসিকিউ আসবে আর কি, হ্যাঁ। সিকিউ আসতে পারে, সম্ভাবনা বেশি। আর অপটিক্যাল ফাইবার তো তোমরা জানোই যে দ্রুত গতির আলোর বেগে যেতে পারে এরকম, হ্যাঁ, যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আহ ট্রান্সমিট হয় ডেটা, হ্যাঁ, এটার মাধ্যমে। তারপরে কি ওয়াইম্যাক্স? ওয়াইম্যাক্স হচ্ছে কি ওই যে ওয়াইফাই এর আর একটা, ওয়াইফাই এর মতনই, ঠিক আছে? ওয়াইম্যাক্স হচ্ছে আরো বড় এরিয়া জুড়ে, মনে করো একটা পুরো ক্যাম্পাস নিয়ে একটা ওয়াইফাই নেটওয়ার্কের মতো বানাবা, সেটা হচ্ছে ওয়াইম্যাক্স। তো এই টপিকটা বেশ ইম্পর্টেন্ট এবারের জন্য। তারপর হচ্ছে টপোলজি, যেটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ দুই অধ্যায় থেকে কোশ্চেন আসলে টপোলজি থেকে আসবেই আর কি, হ্যাঁ। তো টপোলজি যে কটা আছে তোমরা খুব ভালোভাবে নখদর্পণে আনবা। সরি। তো দেখো এখানে হচ্ছে আমাদের টোটাল বইতে টোটাল 6 ধরনের টপোলজি, তাই না? সরি। তো 6 ধরনের টপোলজি হচ্ছে কি, একটা হচ্ছে রিং, স্টার, ট্রি, মেশ, পাস, আর একটা কি, আর একটা হচ্ছে হাইব্রিড, তাই না? তো দেখো রিং জি স্যার। টপোলজি, হ্যাঁ। তো টপোলজির যে 6টা আছে, তো টপোলজি তোমরা আসলে চিনো যে কোনটা কেমন টপোলজি। তো টপোলজি থেকে কোশ্চেন কিভাবে আসবে আমি বলে দিই। টপোলজি তোমাদের বইতে দেখবে আছে, প্রত্যেকটা টপোলজির শেষে টপোলজির সুবিধা এবং অসুবিধা দেওয়া আছে, ঠিক আছে? তো সুবিধা এবং অসুবিধাগুলো তোমাদের মনে রাখবে, কারণ মনে করো উদ্দীপককে বলবে যে এই টপোলজির এইটাই মানে মনে করো একটা অফিসে 10টা কম্পিউটারে 10 জন কাজ করতো, তো হঠাৎ করে একজনের একটা কম্পিউটার নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে অন্য সবগুলো কম্পিউটার অচল হয়ে গেছে, এরকম একটা উদ্দীপক। এরকম ধরো অনেক মানে বিভিন্ন ধরনের উদ্দীপক থাকবে। তো সেক্ষেত্রে হয়তো গতে বা ঘতে বলবে উদ্দীপক ব্যবহৃত টপোলজি বা নেটওয়ার্কটি কি ধরনের টপোলজি।
তোমাদের কোশ্চেনে যেরকম আসে আর কি, আমিও কোশ্চেন করছিলাম। তো সেক্ষেত্রে তোমরা বলবা যে রিং টপোলজি, কারণ রিং টপোলজিতে কি একটা ক্লায়েন্ট নষ্ট হইলে অন্যগুলো বাধাপ্রাপ্ত হয়, এরকম, তাই না? আবার মনে করো যদি বলতে পারে যে একটা নষ্ট হয়ে গেল কিন্তু অন্যগুলোর উপর কোনো প্রভাব পড়লো না, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হয়তো বাস হবে, ঠিক আছে? কারণ বাসে কি প্রত্যেকের আলাদা 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 একটা নেটওয়ার্ক ব্যাকবোন কেবলের সাথে যুক্ত থাকে। তো এরকম আসলে সুবিধা অসুবিধা গুলো পড়বা যদি তোমরা টপোলজিটা ধরতে পারো। আমি আশা করি তোমরা পারবা টপোলজি ধরতে। এবং টপোলজি ধরার পরে তোমরা মানে টপোলজি মানে প্রথমে লিখবা যে এটা এই টপোলজি, তারপরে টপোলজির সুবিধা কি লিখবা আর অসুবিধা কি লিখবা, আর ওদের সাথে মিলাইয়ে লিখবা আর কি। তাইলে মনে করো তোমরা হচ্ছে তিনে গতে আসলে 3 পাবা, ঘতে আসলে 4ই পাবা, হ্যাঁ। এর মানে কাটার কোনো ওয়ে নাই মার্ক। তো এইগুলো হচ্ছে টপোলজি থেকে। টপোলজি খুব ইম্পর্টেন্ট, টপোলজি তোমরা খুব ভালো করে পড়বা। তারপর হচ্ছে কি মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ কি তোমরা অনেকে জানো? মাইক্রোওয়েভ হচ্ছে ওই যে ক্ষুদ্র যে তরঙ্গ। আচ্ছা, আমার হচ্ছে টাইম শেষ অলমোস্ট, সমস্যা নেই, আমরা এটা শেষ হলে আর একটা সেশন শুরু করব। তো মাইক্রোওয়েভ হচ্ছে যে ক্ষুদ্র যে তরঙ্গ দিয়ে যেগুলো মানে যেই নেটওয়ার্ক কানেকশন গুলো করা হয়, হ্যাঁ। যেমন মনে করো তোমাদের টেলিফোনে যে টেলিফোন লাইন, হ্যাঁ, বা হচ্ছে ওই যে কাছাকাছি দূরত্বের, তোমরা কি অনেক সময় দেখছো যে কাছাকাছি দূরত্বে টেলিফোনের সাহায্যে কথা বলা যায়, যা ইন্টারকম বলে যেটা, ঠিক আছে? যে এক রুম থেকে আরেক রুমে ফ্রিতে কথা বলা যায়, সেগুলো মনে করো মাইক্রোওয়েভের অন্তর্গত। তো তোমাদের বইতে মাইক্রোওয়েভটা সুন্দর করে দেওয়া আছে, এটা পড়ে নিবা। আর ল্যান্ডম্যান এগুলো তো দেখলাম। তো দ্বিতীয় অধ্যায় থেকে এটুকুই, হ্যাঁ। তো আমরা হচ্ছে তৃতীয় অধ্যায়ে চলে যাচ্ছি। তৃতীয় অধ্যায়ে আমি কিছু হাতে হাতে লিখছি, হ্যাঁ, যেগুলো তোমাদের দেখানোর জন্য। তো তৃতীয় অধ্যায়ে দেখো এই টপিক গুলো আমাদের পড়তে হবে আমাদের। তৃতীয় অধ্যায়ে টোটাল 2টা সেকশনে ভাগ করছি, এটা একটা আর এটা একটা। তো আমরা প্রথম থেকে বলা শুরু করি। তো প্রথমে দেখো, প্রথমে তৃতীয় অধ্যায়ের যে আহ, তোমার পূর্ণরূপ গুলো আছে, যেমন বিসিডি, আস্কি, এফসিডি, এই পূর্ণরূপ গুলা তোমাদের মনে রাখতে হবে। এবং তোমরা ইউনিকোড বা হচ্ছে যে লাস্টে দেখবা কাউন্টার রেজিস্টার, এগুলো কাকে বলে পড়বা, ঠিক আছে? কাউন্টার রেজিস্টার ডিটেলে পড়ার দরকার নাই, কাকে বলে পড়লেই হবে। আর আর তোমাদের তৃতীয় অধ্যায়ের শুরুতে দেখবা একটু ইতিহাস আছে, ঠিক আছে? যে মিশরীয় মেসোপটেমিয়া, হ্যাঁ, মানে কোথা থেকে শুরু হয়েছে সংখ্যা পদ্ধতির ইতিহাস। আর সংখ্যা পদ্ধতি কয় প্রকার এটা নিয়ে অনেকে কনফিউশন থাকো। সংখ্যা পদ্ধতি কিন্তু মূলত 2 প্রকার, ওই যে পজিশনাল, নন পজিশনাল। আর যদি বলে যে যদি বলে দেয় স্পেসিফিক ভাবে যে পজিশনাল নাম্বার সিস্টেম কত প্রকার, তখন তোমরা লিখবা যে তিন তিন প্রকার, কি সরি 4 প্রকার, যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমাল। তো এই এইগুলা পড়বা, ক নম্বরে এইগুলা বেশি আসবে। আর হচ্ছে ক নম্বরে এটাও আসতে পারে যে ইউনিকোডের যে 10 টু দি পাওয়ার, সরি 2 টু দি পাওয়ার 16, 16টা ডিজিট বা এরকম থাকে, হ্যাঁ, ওইগুলো তোমরা পড়বা। আর 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা হচ্ছে আমি একটা রূপান্তর দিয়ে দিচ্ছি, হ্যাঁ। রূপান্তরটা এই জন্য দিচ্ছি যে রূপান্তর তোমাদের সবগুলোই জানা লাগবে আর কি, হ্যাঁ। আর তোমরা কি রূপান্তর ক্যালকুলেটরে শিখছো না? জি স্যার, আমি পারি। হ্যাঁ, হ্যাঁ, ক্যালকুলেটরে মানে ক- খাতায় আসলে খাতা তোমরা ভালোভাবে ডিটেইলি করবা, কিন্তু ক্যালকুলেটর দিয়ে অবশ্যই চেক করবা আনসারটা হয়েছে কিনা, ঠিক আছে? তো ক্যালকুলেটর দিয়ে চেক জি করে স্যার। হুম, তোমরা আনসারটা মিলাই নিবা, তাইলে মনে করো তোমাদের হয়তো প্রবলেম হবে না। এই এই কাজটা হচ্ছে তোমরা সলিউশন শুরু করার আগেই করবা, যে আমার আনসারটা কত আসে আগে দেখে নিই, সেই হিসেবে তোমরা আগাবা, তাইলে হয়তো বিষয়টা আরো সহজ হবে। হুম। তো রূপান্তর গুলা আশা করছি তোমরা পারবা। তো এরপরে আসো সব থেকে ইম্পর্টেন্ট যে টপিক, যে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশে, সেটা হচ্ছে ওই যে দুইয়ের পরিপূরক পদ্ধতি, হ্যাঁ। তো কোশ্চেনে হয় এটা আসবে যে দুইয়ের পরিপূরক পদ্ধতির মাধ্যমে নির্ণয় করো, অথবা বলবে যোগের মাধ্যমে নির্ণয় করো। যেমন 3 নম্বর কোশ্চেন একটা লিখছে দেখো, যে 61 ও 27-এর পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। বা এটা এরকম এরকম ভাবেও আসতে পারে, আবার দুইয়ের পরিপূরকের মাধ্যমে নির্ণয় করো, এরকম আসতে পারে। সেক্ষেত্রে তোমাদের দুইয়ের পরিপূরকটা ভালোভাবে শিখতে হবে, হ্যাঁ, যে কোনো একটা খুব ভালোভাবে শিখে নিবা, কারণ তোমরা দুইয়ের পরিপূরক অনেকে ভুল করো, আমি দেখছি লাস্ট মডেল টেস্টে তোমরা অনেকে ভুল করছো, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমরা খুব ভালোভাবে করে ফেলো, ঠিক আছে, আজকে। তারপরে দেখো, তারপরে কি আছে, তারপরে ওই যে আমাদের বেশ কিছু সরলীকরণের বিষয় আছে, যে বুলিয়ান যে সমীকরণ দেওয়া থাকে, সমীকরণের সরলীকরণ। তো সরলীকরণ তোমাদের বইতে দেখবো অনেকগুলো আছে, ঠিক আছে? প্রায় 40-50টা আছে, বা তার বেশিও থাকতে পারে, হ্যাঁ। তো এইগুলো তোমাদের দেখারই দরকার নাই, ঠিক আছে? এগুলো টোটালি দেখার দরকার নাই, কারণ এতগুলো দেখে তোমরা শেষ করতে পারবে না, বা এগুলো পরীক্ষায় খুব একটা আসেও না, ঠিক আছে? আসলে খুবই কম, মনে করো 2-3 বছরে একবার আসে, এরকম বিষয়, হ্যাঁ। তো
সেক্ষেত্রে তোমাদের ওইগুলো দেখার দরকার নাই, হয়তো দুই একটা প্র্যাকটিস করলা যে কেমন ভাবে করতে হবে এটা জানার জন্য বা প্রসেসটা জানার জন্য, কিন্তু সবগুলো সলভ করার এখন কোনো মানে নাই, সময়ও নাই। সেক্ষেত্রে তোমরা হচ্ছে যে এই বুলিয়ান পোস্টুলেট বা বুলিয়ান স্বতঃসিদ্ধ সমূহ সেই সূত্রগুলো তোমরা একটু দেখবা, যেন তোমরা আসলে তোমরা কিছু একটা লিখতে পারো আর কি, বা সলভটা করতে পারো। আহ, তো এখানে দেখো সত্যক সারণী একটা বিষয় আছে। সত্যক সারণী তোমাদের বইতে দেওয়া আছে। সত্যক সারণী কিন্তু আসার মতো একটা কোশ্চেন। তো সত্যক সারণী খুবই সহজ, আমি আশা করছি তোমরা পারবা। সত্যক সারণী মনে করো এই যে সবগুলো দেখার দরকার নাই, একটা বড় দেখে মানে ট্রাই করবা, ঠিক আছে? একটা একটা দেখলেই হয় আসলে সত্যক সারণী। যে একটা বড় দেখে ট্রাই করে দেখবা যে বাম পক্ষ ডান পক্ষ সমান মিলাইতে পারতেছে কিনা। ওই যে গেটের ব্যবহার গুলা দেখবা, যে এন্ড গেট, অর গেট, নট গেট, এই গেট গুলা কিভাবে কাজ করছে এগুলো। তারপরে দেখো 5 নম্বরে নর ও ন্যান্ড গেট সার্বজনীন গেট কেন বলা হয়, এটা তোমরা অবশ্যই দেখবা যে নর গেট এবং ন্যান্ড গেট দিয়ে কি ওই যে সকল মৌলিক গেট বাস্তবায়ন সম্ভব, এন্ড অর নট। তো বাস্তবায়ন সম্ভব শুধু এইটুকু লিখে দিবা না, এটা বাস্তবায়ন করে দেখাইতে হবে। তোমাদের বইতে সুন্দর করে দেওয়া আছে যে নর ও ন্যান্ড গেট সার্বজনীন গেট, এটা প্রমাণ। ঠিক আছে, দেখবা তিনটা গেটেরই মানে নর আর ন্যান্ড গেট দিয়েই তিনটা গেটকে বাস্তবায়ন করা আছে তোমার বইতে। তারপরে 6 ও 7 দেখো এনকোডার ডিকোডার। তো এনকোডার হচ্ছে তোমরা ওই যে 2 to 4 আছে, সরি 4 to 2 আছে, আবার 8 to 3 আছে এনকোডার তোমাদের বইতে। তো তোমরা হচ্ছে 8 to 3 দেখলে আসলে 4 to 2 বুঝবা। হ্যাঁ? আর ডিকোডারও সেম, জাস্ট উল্টা, এনকোডারে একদম উল্টা ডিকোডার। তো এনকোডার ডিকোডারে তোমরা সংখ্যাগুলো পড়বা যে এনকোডার হচ্ছে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করা, ডিকোডার হচ্ছে কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করা। তো এই বিষয়গুলো তোমরা দেখবে যে যে টেবিল গুলো আঁকানো আছে এনকোডার ডিকোডার, এবং হচ্ছে তোমাদের একটা ছবিও দেওয়া আছে সার্কিটের, ওইগুলো দেখবা। এগুলো অনেক সহজ, হয়তো তোমাদের 5-7 মিনিট বসলেই এগুলো হয়ে যাবে। এবার আসি হচ্ছে হাফ এডার এবং ফুল এডার। হাফ এডার ফুল এডারের যে বিষয়টা সেটা হচ্ছে হাফ এডার মানে হচ্ছে এগুলো কিন্তু যোগের বর্তনী। হ্যাঁ, যদি কোশ্চেনে কোথাও দেখো যে যোগের বর্তনী বলে কিছু আছে, সেটা হচ্ছে নিশ্চিন্তে বুঝে নেবা এটা কোনো অর গেট না বা যোগ করার বিষয় না, এটা হচ্ছে এডার। হ্যাঁ, তো সেক্ষেত্রে তোমাদের অর্ধযোগের বর্তনী বলতে পারে বা পূর্ণ যোগের বর্তনী বলতে পারে। অর্ধযোগের বর্তনী হচ্ছে হাফ এডার, পূর্ণ যোগের বর্তনী হচ্ছে ফুল এডার। ঠিক আছে, তো এইগুলো আসলে হচ্ছে এডারের যেই উম, গুলো আছে সেগুলো দেখবা। লাবিব মেসেজ দিয়েছো? লাবিব আছো? আচ্ছা, তো যোগের বর্তনী যদি কোশ্চেনে থাকে, উল্লেখ থাকে, সেক্ষেত্রে তোমরা বুঝে নিবা যে এটা হচ্ছে অ্যাডার থেকে আসছে, এবং সেই ক্ষেত্রে তোমরা ওই যে হাফ অ্যাডার যে সাম এবং ক্যারি আছে, হাফ অ্যাডারের সাম কি এ এক্সক্লুসিভ অর বি, আর ক্যারি হচ্ছে এ বি, তাই না? আর ফুল অ্যাডারের সাম কি এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি, আর ক্যারি হচ্ছে ওইরকম এ বি প্লাস এ এক্সক্লুসিভ অর বি ইন্টু সি ইন, তাই না? তো এই হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের এই যে সাম এবং ক্যারি, এগুলো কিন্তু তোমাদের মানে যদি মুখস্থ রাখতে পারো বা মনে রাখতে পারো, যেহেতু এখন সময় নাই যারা পারো না তাদের ক্ষেত্রে বুঝে পড়ার, সেক্ষেত্রে তোমরা যদি মুখস্থ রাখতে পারো, সেক্ষেত্রে এইগুলা লিখে তোমরা জাস্ট গিট টাকাই দিলেই মনে করো ফুল মার্ক। ঠিক আছে, তো এই হচ্ছে হাফ। বলছিলাম ওই যে হ্যাঁ বলো। হাঁপাটা বাস্তবায়ন আমাদের বইতে তো দুইটা চিত্র দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা কি দুইটাই আঁকতে হবে নাকি প্রথমটা আঁকতে হবে? না শোনো, সেক্ষেত্রে তুমি যেটা করবা সেটা হচ্ছে হাফ এডারের চিত্রতে একটা আছে, তাই না? হাফ এডার এ বি দিয়ে হুম, হাফ এডারটা প্রথমে আঁকবা এবং হাফ এডার সাব এবং ক্যারিটা লিখবা। ঠিক আছে, তারপরে জি। হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়নের ক্ষেত্রে শুধুমাত্র একটা চিত্র আছে। আমি তোমাদের একটু দেখাই, আচ্ছা তোমাদের আমি গ্রুপে দিয়ে দিব, একদম শেয়ার করে নিবা। ঠিক আছে, যে হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন, এটা আমি সলভ করে তোমাদের দিয়ে দিব, তোমরা পরে দেখে নিবে। ঠিক আছে, তো এটা কারণ এটা সার্চ দিতে গেলে একটু সময় নষ্ট হবে। আমাদের এই মিটিংটা আর 2 মিনিট আছে, 2 মিনিট পরে আমরা আবার নতুন লিঙ্ক দিব, অথবা এই লিঙ্ক দিলে এই লিঙ্কে আবার ঢুকে পড়বো। ঠিক আছে, আচ্ছা তো হাফ এডার ফুল এডার এইটুকু। তারপরে কি, তারপরে দেখো নর গেট দিয়ে এক্স অর গেট ও এক্স নর গেট বাস্তবায়ন। তোমাদের দেখো এই যে আমি টেস্ট পরীক্ষা একটা কোশ্চেন দিয়েছিলাম যে কিছু টেবিল দেওয়া ছিল, টেবিল থেকে তোমাদের বুঝতে হতো কোনটা এক্স অর গেট বা এক্স নর গেট বা নর গেট বা ন্যান্ড গেট। তো ওই ওই টেবিল চারটা তোমরা একটু মনে রাখবা যে কোনটা কোন গেটের টেবিল। ঠিক আছে, এই এই গেট গুলা দেখলে তোমাদের পারা সম্ভব। আর হচ্ছে এই যে নর গেট এবং ন্যান্ড গেট দিয়ে এক্স নর এবং এক্স নর, এই বাস্তবায়ন গুলো তোমাদের হচ্ছে প্র্যাকটিস করতে হবে আজকে। হ্যাঁ, কারণ এই টাইপের কোশ্চেন একটা আসবেই গতে অথবা ঘতে, যে নর অথবা ন্যান্ড গেট দিয়ে হয় এক্স অর অথবা এক্স নর বাস্তবায়ন করতে বলবে, নাইলে মনে করো এই যে একদম 14 নম্বরে দেখো নর ও ন্যান্ড গেট দিয়ে হচ্ছে এরকম একটা ইকুয়েশন দিবে, সেই ইকুয়েশনটা বাস্তবায়ন করতে বলবে।
ঠিক আছে? তো নর গেট দিয়ে বাস্তবায়নের উপায়টা কি? নর গেট দিয়ে বাস্তবায়নের উপায় হচ্ছে, নর মানে কি? নর মানে হচ্ছে অর প্লাস নট, তাই না? অর মানে হচ্ছে যোগ, আর নট মানে হচ্ছে কি? প্রাইম। তাহলে যেই ইকুয়েশনে থাকুক না কেন, সেই ইকুয়েশনকে তোমরা সবগুলো আগে যোগ যোগ আকারে নিয়ে নিবে, সবগুলো মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যোগ আকারে থাকবে, হ্যাঁ। তো আর উপরে একটা হোল বার থাকতে হবে। নরের রুল হচ্ছে এইটাই, আগে এমন আকারে নিয়ে নিতে হবে যে সবগুলো যোগ আকারে আছে, ওর মধ্যে কোনো গুণ নাই, ঠিক আছে। আর উপরে একটা, সবার মাথার উপর একটা একটা পুরোপুরি বার থাকতে হবে, ঠিক আছে। তাহলে তোমরা নর গেট বাস্তবায়ন করতে পারবে। ন্যান্ড গেটের ক্ষেত্রে বিষয়টাও একই। ন্যান্ড গেটের হচ্ছে কি, এন্ড গেট প্লাস নট গেট। এন্ড মানে কি? গুণ। তার মানে কি, প্রত্যেকটা চলক যে এ বি সি ডি যাই থাকুক না কেন, প্রত্যেকটা চলক আগে গুণ আকারে থাকতে হবে, এবং সবার মাথার উপরে একটা নট থাকতে হবে, ঠিক আছে। তো এভাবে তোমরা নর ও ন্যান্ড গেট বাস্তবায়ন করতে পারবা। তো 14 নম্বর দেখো একটা দেওয়া আছে, তো তোমরা এটা প্র্যাকটিস করবা, ঠিক আছে। আর কোনো প্রবলেম হইলে আমাকে জানাইতে পারো, আমি তোমাদের হেল্প করবো।